জুলাই সনদের এই যে বিষয়টা, এটাই আমার কাছে একটা গোলমেলে একটা বিষয়। আমি একটুখানি পটভূমি দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যখন এই যে সনদ বিষয়টা এলো, তারপর আবার জুলাই ঘোষণা। ১ম এ জুলাই ঘোষণা, তারপর জুলাই সনদ। আমি আসলে এটার ভেতর ১ম এ পার্থক্য খুঁজে পাচ্ছিলাম না। হুম। আমার যে আন্ডারস্ট্যান্ডিং, তাতে পৃথিবীতে বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে যে সনদগুলো এসছে, সেটা সনদ নামে কিংবা ঘোষণা নামে, সেটার একটা ফরম্যাট থাকে এবং সেটা বিভিন্ন বিষয়ের ভেতরে আপনার মূল কিছু বিষয় নিয়ে ফোকাস করে, যেমন ডেমোক্রেসি, রুল অব ল, হিউম্যান রাইটস, এসব বিষয় নিয়ে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা যে কোনো বিষয়ে হুলস্থুল বাদিয়ে দেই এবং আমরা একটা দক্ষযোগ্য কাণ্ড ঘটানোর চেষ্টা করি। সেটা আমাদের জুলাই সনদেও হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে জুলাই ঘোষণাটা আমরা পেয়েছি, সেটা খুব একটা শক্তিশালী ঘোষণা না এবং সেটা কিন্তু আমাদের আলোচনাতেও আসে না। কিন্তু আমরা সারাক্ষণ জুলাই সনদটা করছি। আমার যদি সুযোগ থাকতো সেই সময়টাতে জুলাই সনদ নিয়ে কাজ করবা, তাহলে কিন্তু আমি এরকম ঢাউস সাইজের একটা সনদ কখনোই তুলে ধরবার জন্য কখনো সম্মতি দিতাম না এবং যারা এটা নিয়ে কাজ করেছেন তাদেরকে কনভিন্স করবার চেষ্টা করতাম যে সনদটা যেন প্রিন্সিপাল নিয়ে আলোচনা করে, অর্থাৎ আপনার ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং রুল অব ল যেই বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে সেখানে আমরা ইনকর্পোরেট করে এটাকে জাতির জন্য আমরা ভবিষ্যতের কর্মকাণ্ডের জন্য একটা দলিল হিসেবে রাখতাম। কিন্তু আমরা দেখেছি কি, একটা বিশাল ঢাউস সাইজের একটা সনদ এলো, সনদ নামে আসলে একটা ডকুমেন্ট এলো যেখানে ৮৪টা দফা রয়েছে। এই ৮৪টা দফাতে বহু কিছু ঢুকে গেছে, কিন্তু যেগুলো আমাদের ভ্যারিয়েবল অনেক কিছু আছে। প্রত্যেকটা বক্তব্যেরই একটা পটভূমি থাকে। আমি পটভূমিটা দিয়ে শুরু করছিলাম যে জুলাই সনদের আপনার যে ৮৪টা দফা করা হয়েছে, সেখানে কোথায় কোনটা বিভাগ হবে সেই বিষয়টি পর্যন্ত চলে এসছে। অথচ আমাদের যে চিন্তা ভাবনার জগৎটা, সেই চিন্তা ভাবনার জগতে এখানে নীতি নির্ধারণী কথাগুলো থাকা উচিত ছিল। আমরা পৃথিবীতে যে সমস্ত সনদগুলো দেখি, সেখানে আপনি ম্যাগনা কার্টা থেকে যদি শুরু করেন, বিল অফ রাইটস এর কথা বলেন, ফ্রেঞ্চ ডিক্লারেশনের কথা বলেন, দি ইউনাইটেড স্টেটস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলেন, কিংবা ইন্টারন্যাশনালি ইউএন চার্টারের কথা, আমি যে কথাগুলো বলছি এগুলো গুরুত্বপূর্ণ। এটার সাথে কিন্তু আমরা যে বক্তব্যটা দিতে চাচ্ছি এটা একটা সম্পর্ক আছে। আপনি ইউনাইটেড নেশন চার্টার কিংবা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তাতে কি অন্তর্ভুক্ত করা হয়েছে? মানুষের যে অধিকার, ইউনিভার্সাল অধিকারগুলো, যে অধিকারগুলোকে সামনে রেখে আপনি আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, সেই কথাগুলো কিন্তু আমরা করেছি কি, দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিয়েছি। এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, তখন তারা গণতন্ত্রে ফিরে যাওয়ার চেয়ে তাদের বেশি মনোযোগটা ছিল হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ডের রিকনসিলিয়েশন যে প্রসেসটাতে সময় দেওয়ার জন্য। এখন আসেন, আপনি যে গণভোটের কথা বলছেন, গণভোট অধ্যাদেশ নিয়ে এবং যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা আছে, এ দুটো বিষয় আমি একেবারে সহজ করে বলে দিই। জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটা দেওয়া আছে, এই আদেশটা কিন্তু রাষ্ট্রপতি দিতে পারেন না। আমি সাংবিধানিক যে বিতর্কগুলো আছে, আমরা সংবিধান মেনেছি কিনা, সংবিধান মানার দরকার আছে কিনা, একটা গণ অভ্যুত্থানের পরে কতটুকু সংবিধান সম্মতভাবে আমরা চলবো, কতটুকু চলবো না, এটা নিয়ে অনেক আলোচনার বিষয় আছে। কিন্তু আমি বলছি যে সেই সময়টাতে রাষ্ট্রপতি এই আদেশটা দিতে পারেন কিনা, এটা হচ্ছে একটা বিরাট প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে, এই আদেশ দেবার ক্ষমতাই তার নেই। তিনি যেটা আদেশটা দিয়েছেন, আদেশটাই অবৈধ। যে রাষ্ট্রপতি ওটা করতে পারতেন না কিন্তু করেছেন। আমি পার্টিকুলারলি শুধু আদেশের ক্ষেত্রে যাচ্ছি। আইনের ক্ষেত্রে যেটা হচ্ছে এনাক্টমেন্ট, যেটাকে অ্যাক্ট হিসেবে আমরা জানি, আর একটা হচ্ছে অর্ডিন্যান্স, আর একটা স্পেশাল বিষয় আছে যেটা হচ্ছে অর্ডার, আদেশ হিসেবে। এই সার্কামস্ট্যান্সেসে আদেশ দেবার সুযোগটাই তার ছিল না। রাষ্ট্রপতি আদেশটা দিতে পারেন শুধুমাত্র ওইসব ক্ষেত্রে যেখানটাতে কনস্টিটিউশন কার্যকর থাকবে না কিংবা কনস্টিটিউশন একেবারেই থাকবে না। সুতরাং আপনি একটা আদেশের মাধ্যমে একটা গণভোটের ব্যবস্থা করছেন, আপনি এটার একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে আসার চেষ্টা করছেন, এই বিষয়টাই কোনোভাবে বৈধ না। আমি কিন্তু সাংবিধানিক আলোচনাতেই যাচ্ছি না। আমার কথাটা হচ্ছে যে রাষ্ট্রপতি যে আদেশটা দিবেন, সেই আদেশটা দেবার এখতিয়ারই তার ছিল না। আমি প্রথম শুরু করেছি আদেশ নিয়ে, দুটো বিষয়। একটা হলো আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা, আর একটা হচ্ছে যে গণভোট অধ্যাদেশ। জুলাই সনদ আদেশ এটা জারি করবার তার কোনো
ক্ষমতাই ছিল না। এটা তার বিয়ন্ড কিন্তু জুরিসডিকশন এবং এখতিয়ার। সুতরাং আপনি কোনোভাবে এটা আপনাকে একটা কথা বলে দেই যে আদেশ যদি রাষ্ট্রপতি দিতে হয় তাহলে সেই মুহূর্তে কনস্টিটিউশনটা ফাংশনিং থাকতে পারবে না কিংবা কনস্টিটিউশন অনুপস্থিত থাকতে হবে। সেই জায়গাটাতে উনি কনস্টিটিউশন বহাল থাকা অবস্থাতে যে আদেশ দিয়েছেন সেটা কিন্তু অবৈধ। এবার আসি হচ্ছে দ্বিতীয়টা অধ্যাদেশের প্রশ্নে। এই অধ্যাদেশের যে ফরম্যাটটা আমাদেরকে একটু গভীরে যেতে হবে, দূরদর্শিতার সাথে ভাবতে হবে, কারণ একটা লেগেসি বহন করে আমরা সামনের দিনগুলোতে যাব। আজকে যদি আমরা এমন একটা কিছু করি যেটা আইন সিদ্ধ নয়, যেটা আপনার একেবারেই প্রথম দিকে যেটাকে আমরা ভয়েড অ্যাব ইনিশিও বলি, একেবারে শুরুতেই যেটাতে গলদ আছে, তাহলে কিন্তু ভবিষ্যতে এটা আপনার সমস্যার মুখোমুখি হবে। অধ্যাদেশের যে প্রশ্নটা, অধ্যাদেশে গণভোটের জন্য যে ফরম্যাটটা করা হয়েছে, এই ফরম্যাটটা আপনি ধারা ৩ এবং তফসিল ধারা ৩-এর অধীনে দুটোকে যদি আপনি এক করে দেখেন তাহলে আপনি দেখবেন যে এই গণভোটের যে অধ্যাদেশটা, এই অধ্যাদেশটা ইটসেলফও কিন্তু আপনার ভ্যালিড কোনো অধ্যাদেশ না, ভ্যালিড আইন না।